আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদের সাথে আছে সিফাত শারমিন। শুরুতেই প্রাণীর ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। উন্নয়নের ধারা এগিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। আগামী ৩ বছরে $500 কোটি আশ্বাস এডিবির। প্যারিস হামলার দুদিন পর সিরিয়ায় আইএস জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে ফ্রান্সের বিমান হামলা, ইউরোপের প্রবেশদ্বার বন্ধের আশঙ্কায় শরণার্থীরা। দলীয় প্রতীকে পৌর নির্বাচনের জন্য সংসদে বিল উত্থাপন, কমিশনার বললেন পাশ হলেই তাফসিল ঘোষণা। সুবিচার চাইলে নূর হোসেনকে এখনও রিমান্ডে নেওয়া যায়, অভিমত আইনজ্ঞদের, সেই সুযোগ নেই আবারও বললেন নারায়ণগঞ্জের এসপি। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। উন্নয়নের ধারা এগিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক উদ্বোধন করে এই আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে উন্নয়ন সহযোগীদের কাছে অর্থায়নের প্রয়োজনীয়তা তুলে ধরতেই 5 বছর পর ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে দুদিনের এ বৈঠক। প্রধানমন্ত্রী বলেন, এসডিজি বাস্তবায়নে উন্নত দেশগুলোকে আর্থিক ও কারিগরি সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে। বেরিয়ে আসতে হবে উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রথাগত আর্থিক সহযোগিতার ধারা থেকে। আহ্বান জানান, বিশ্ব বাণিজ্য ব্যবস্থা যেন দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি সহ সার্বিক বৈশ্বিক উন্নয়নে অবদান রাখতে পারে সে বিষয়ে মনোযোগী হওয়ার। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের বর্তমান উন্নয়ন ধারা এগিয়ে নিতে সার্বিক সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে। আমাদের লক্ষ্য হচ্ছে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে 2021 সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে এবং 2041 সালে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করা। অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল, বাজেট ঘাটতি কমানো, আমদানি ও রপ্তানির উচ্চ প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রা রিজার্ভের সন্তোষজনক বৃদ্ধি, দারিদ্র্যের হার হ্রাস ও রেমিটেন্স সহ আর্থিক প্রতিটি সূচকে ইতিবাচক অগ্রগতির কথা জানান শেখ হাসিনা। এই উন্নয়ন অগ্রযাত্রায় আমরা আন্তর্জাতিক সহযোগী দেশ ও সংস্থাসমূহ সহ ব্যক্তিগতের অংশীদারিত্বকে গুরুত্বপূর্ণ মনে করি। এ প্রেক্ষাপটে সরকার বর্তমানে প্রত্যক্ষ দেশি এবং বৈদেশিক বিনিয়োগের জন্য দেশের বিভিন্ন এলাকায় 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। সুষম উন্নয়নের জন্য আঞ্চলিক, উপ-আঞ্চলিক ও দ্বিপক্ষীয় সহযোগিতার উপর জোর দেন প্রধানমন্ত্রী। আশাবাদী এমডিজির মতোই এসডিজি অর্জনের সাফল্য। পরে উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন বিভিন্ন স্টল। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিদ্যুৎ, জ্বালানি, রেলওয়ে ও সড়ক পরিবহন সহ মূল 6টি খাতের উন্নয়নে বাংলাদেশকে আগামী 3 বছরে $500 কোটি প্রকল্প সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সংবাদ সম্মেলনে সফররত এডিবির ভাইস প্রেসিডেন্ট ওয়েন চাই ঝ্যাং জানান, এবছর বাংলাদেশকে $120 কোটি সহায়তা দেওয়া হবে। 42 বছরের সম্পর্কের ধারাবাহিকতায় এডিবি আগামী 5 বছরে বাংলাদেশকে গভীর সমুদ্র বন্দর নির্মাণ, আইটি পার্ক স্থাপন, শিক্ষা ও আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সহায়তা দেবে। এই বিষয়ে অনেক প্রকল্প পাইপলাইনে থাকার কথা জানান তিনি। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য এমডিজি পূরণ, বিশেষ করে দারিদ্র্য কমাতে বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন তিনি। টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি অর্জনে সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দেন তিনি। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এআইআইবি গঠন হলেও বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে এডিবির ভূমিকায় তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানান ওয়েন চাই ঝ্যাং। তিনি জানান, বাংলাদেশের উন্নয়নের সম্ভাবনা অনেক বেশি, কিন্তু রাজনৈতিক অনিশ্চয়তার মতো কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে উন্নয়নের গতি হারাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। প্যারিসে হামলার দুদিন পর সিরিয়ার রাক্কা এলাকায় আইএস জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ফ্রান্স। রবিবার রাতে চালানো হামলায় 12টি যুদ্ধবিমান অংশ নেয়। নিক্ষেপ করা হয় অন্তত 20টি বোমা, জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলায় আইএসের যুদ্ধ সরঞ্জাম মজুদ রাখার একটি গুদাম ও তাদের একটি প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ফ্রান্স। যুদ্ধবিমানগুলো জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত থেকে আকাশে ওড়ে এবং মার্কিন বাহিনীর সঙ্গে যোগাযোগ রক্ষা করেই অভিযানগুলো পরিচালনা করে বলে এক বিবৃতিতে জানানো হয়। প্যারিসে সন্ত্রাসী হামলার পর এটাই প্রথম আইএসের বিরুদ্ধে
ফ্রান্সের কোনো অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা। এদিকে প্যারিসে হামলায় জড়িত পালিয়ে যাওয়া ব্যক্তিকে খুঁজছে পুলিশ। তার নাম সালাহ আবদেসালাম। গেল অক্টোবরে সিরীয় শরণার্থী পরিচয়ে সে ইউরোপে অনুপ্রবেশ করে বলে জানিয়েছে গোয়েন্দারা। এর আগে আরও 2 হামলাকারীর পরিচয় নিশ্চিত করে পুলিশ। এদের একজন ওমর ইসমাইল মোস্তাফি, ফ্রান্সেরই নাগরিক। অন্যজন স্টেডিয়ামের বাইরে আত্মঘাতী হামলাকারী আহমেদ আল মাহমাদ। 7 হামলাকারী 3টি দলে ভাগ হয়ে শুক্রবার রাতে এই বর্বরোচিত হামলা চালিয়েছিল। এদের দুজনের বসবাস ছিল বেলজিয়ামে। পুলিশের গুলি ও আত্মঘাতী বিস্ফোরণে তাদের সবার মৃত্যু হলেও একজন পালিয়ে গেছে বলে ধারণা করছে পুলিশ। এদিকে প্যারিস হামলার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইউরোপ অভিমুখী অভিবাসী ও শরণার্থীদের মধ্যে। বিশেষ করে স্টেডিয়ামের বাইরে এক হামলাকারীর লাশের কাছে সিরীয় পাসপোর্ট পাওয়ার পর ইউরোপ প্রবেশের দ্বার বন্ধের আশঙ্কা করছে শরণার্থীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্যারিসে হামলার জন্য ফ্রান্স সহ পশ্চিমা বেশ কয়েকটি দেশের মধ্যপ্রাচ্য নীতিকেই দায়ী করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। শনিবার দামেস্কে ফ্রান্সের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের সময় এ মন্তব্য করেন তিনি। ফ্রান্সের কিছু মিত্র দেশ সিরিয়া সন্ত্রাসীদের সমর্থন দিয়ে আসছে। পশ্চিমা দেশগুলো যদি এই সমর্থন বজায় রাখে তাহলে ইউরোপে এ ধরনের হামলার বিষয়ে 3 বছর আগেই সতর্ক করেছিল সিরিয়া। এদিকে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ইউরোপে আশ্রয় মিলবে কিনা তা নিয়ে সংশয়ে স্লোভেনিয়া অস্ট্রিয়া সীমান্তে অবস্থানকারী শরণার্থীরা। প্যারিসে হামলার বিরোধিতা করছি। আইএস জঙ্গিদের কারণেই আজ আমরা শরণার্থী, আবার তাদের কারণেই ইউরোপের আশ্রয়ও হুমকির মুখে। পুলিশের গুলিতে নিহত এক হামলাকারীর লাশের কাছে সিরীয় পাসপোর্ট পাওয়া গেছে। ওই পাসপোর্ট বহনকারী গত 3 অক্টোবর গ্রিসের লেরোস দ্বীপে ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুযায়ী অভিবাসী হিসেবে নিবন্ধন করেছিল বলে নিশ্চিত করেছে গ্রিক পুলিশ। তার ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার জন্য গ্রিসের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স কর্তৃপক্ষ। তবে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবটের মতে প্যারিসে হামলার জন্য ফ্রান্সে আশ্রয় নেয়া শরণার্থীদের দায়ী করা ঠিক হবে না। ইউরোপের সীমান্ত খোলা থাকার সুবিধা নিয়ে আইএস জঙ্গিদের শরণার্থীদের মধ্যে লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। এই জন্য সীমান্তে আরও কঠোর নজরদারি প্রয়োজন। তারপরও শরণার্থী ও অভিবাসীদের প্রতি নমনীয় নয় ইউরোপের কিছু দেশ। তাদের জন্য নেয়া ইউরোপীয় ইউনিয়নের নীতির কঠোর সমালোচনা করেছে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র। আর কোনো শরণার্থীকে ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছে পোল্যান্ড। প্রয়োজনে শেনজেন সীমান্ত বন্ধের দাবি জানিয়েছে চেক প্রজাতন্ত্র। শাকিলা সুলতানা, বাংলাভিশন নিউজ ডেস্ক। প্যারিস হামলার শঙ্কা থেকে মুক্ত নয় বাংলাদেশও। তবে এদেশে আইএসের অস্তিত্ব নেই বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর আকমল হোসেন। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র সহ কয়েকটি পশ্চিমা দেশের উস্কানিতেই দেশে দেশে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে, যদিও নিরীহ মানুষ হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পর থেকে আমরা কি দেখছি যে অনেক জায়গায় আমি যেটাকে বলি উস্কানি দেওয়া হচ্ছে। মানুষ ধর্মান্ধ মুসলমানদেরকে মানে আরও উত্তেজিত করা হচ্ছে। ইসলামের মহানবীকে এরকম কার্টুন করা হচ্ছে। ইসলামিক স্টেটের যে উত্থান হয়েছে সেখানেও আমি বলবো যে ভূমিকা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বা এই সমস্ত দেশ। আমি খুব অবাক হব না যদি বাংলাদেশেও যদি এরকম সমাবেশে হঠাৎ করে কোনো সময় বোমা বিস্ফোরণ হয়। সন্ত্রাস দমনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একযোগে কাজ করতে আগ্রহী বিএনপি। রবিবার দলের মুখপাত্র ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, বিএনপি সবসময় সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে। অন্যদিকে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, আন্তর্জাতিক সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে সংলাপের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, বিএনপি বহুমতে বিশ্বাস করে, কর্তৃত্ববাদে নয়। তার দল কখনো সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না বলেও জানান ডক্টর রিপন। বর্তমান ক্ষমতাসীনরা বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। যেভাবে বিরোধী দলের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করে রাখা হচ্ছে, তাতে করে কারাগারে একটি মানবিক বিপর্যয়ের ঘটনা অত্যাসন্ন বলে আমরা মনে করছি। আমাদের দল ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব পেলে সন্ত্রাসের বিরুদ্ধে, উগ্রবাদের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের সাথে একযোগে কাজ করবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে ইতিহাস তৈরি করেছে। তারপরেও সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় ঐক্য চায় তার দল। এই আলোচনায় কিছু সমস্যার সমাধান হবে, কিছু হবে না, কিন্তু
জনগণের মধ্যে তৃণমূল পর্যায়ে যে একটি ঐক্যবোধ সৃষ্টি হবে, সেই ঐক্যবোধের মাধ্যমে আমরা যদি এই ধরনের কোনো বাতাস বাইরের থেকে আসে, আমরা সেটা তৈরি করতে দেব না। জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত নন এমপি ও শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিতে সরকারের কাছে দাবি জানান বিএনপি নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2015 সংসদে উত্থাপন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় সংসদে বিলটি উত্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। পরে সংসদ সদস্যদের সিদ্ধান্তে বিলটি যাচাই বাছাইয়ের জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। আগামী 3 কার্যদিবসের মধ্যে বিলটি সম্পর্কে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে। সংশোধিত বিলটি অনুমোদিত হলে শুধু পৌর মেয়র পদে দলীয়ভাবে মনোনয়ন দেওয়ার সুযোগ থাকবে, তবে কাউন্সিলর পদে দলীয়ভাবে মনোনয়নের বিধানটি থাকবে না। এদিন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ 300 বিধিতে সংসদকে জানান, জাতীয় শিক্ষানীতি মেনেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে বর্তমান পিএসসির আদলে কমিশন গঠনের প্রক্রিয়া চলছে। এর আগে রবিবার বিকেলে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। এদিকে নির্বাচনী আচরণবিধি পাশ হলেই পৌরসভা নির্বাচনের তাফসিল ঘোষণা করার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ জাবেদ আলী। তবে দ্রুত সময়ের মধ্যে আইন পাশ না হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় বলেও জানান তিনি বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পরীক্ষা সহ নানা কারণ থাকায় দ্রুত সময়ের মধ্যে পৌর নির্বাচন শেষ করা প্রয়োজন। রবিবার বিকেলে বান্দরবানে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেছেন। সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য বিধি এবং আচরণ বিধির প্রয়োজন হয়, সেটা আমরা তৈরি করে আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। ওটা আমরা এখনো হাতে পাইনি। আমরা আশা করছি এই সপ্তাহের মধ্যে পাবো, এবং এই সপ্তাহের মধ্যে আমরা পেলে হয়তো আমরা আশা করছি ডিসেম্বরের শেষ নাগাদ আমরা নির্বাচন করব। এদিকে 2-1 দিনের মধ্যে স্থানীয় সরকার পৌরসভা আইন সংসদে পাশ হবে বলে আশা করছেন আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি জানান, ডিসেম্বরে নির্বাচনের বাধ্যবাধকতার কথা মাথায় রেখে যত তাড়াতাড়ি সম্ভব তা দেখবে কমিটি। পৌরসভা নির্বাচনে দলীয়ভাবে কেবল মেয়র প্রার্থীরা অংশ নেবেন, কাউন্সিলর প্রার্থীরা নির্বাচন করবেন নির্দলীয়ভাবে, এমন বিধানই রাখা হচ্ছে আইনে। তবে মন্ত্রী এমপিদের প্রচারে অংশ নেয়ার বিপক্ষে মত দিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত। মন্ত্রীদের প্রচারে অংশ নেওয়ার সুযোগ না থাকলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলেও মনে করেন তিনি। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, নির্বাচনে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যই দলীয় প্রতীক ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয়ভাবে হওয়ায় নির্বাচন আরও সুষ্ঠু ও উৎসব মুখর হবে বলেও মনে করেন তিনি। সুবিচার নিশ্চিন্তে আদালত চাইলে নূর হোসেনকে রিমান্ড দিতে পারে বলে মনে করেন আইনজ্ঞরা। আবার তথ্য আদায়ের জন্য পুলিশও তার রিমান্ড চাইতে পারে। এক্ষেত্রে 7 খুনের মামলায় কোনো ব্যাঘাত বা ক্ষতির আশঙ্কা দেখছেন না তারা। নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর 7 খুনের আলোচিত প্রধান আসামি নূর হোসেনকে দেশে আনার পর কিছুটা স্বস্তি এলেও তাকে রিমান্ডে না নেয় আবারও অস্বস্তি বিভিন্ন মহলে। চরম ক্ষোভ নিহতের স্বজনদের। তাহলে নূর হোসেন এখানে তো তাহলে পরিকল্পনাকারীটা আসেই নাই। নারায়ণগঞ্জের পুলিশ সুপার জানিয়েছিলেন, চার্জশিট দিয়ে দেওয়ায় কোনো সুযোগ নেই নূর হোসেনকে রিমান্ডে নেওয়ার। একবার যদি ওয়ারেন্ট হয়ে যায় সেই মামলায় কিন্তু রিমান্ডে নেওয়ার কোনো আইনি সুযোগ নেই। এর সাথে দ্বিমত আইন বিশেষজ্ঞদের। যেই ব্যক্তিটি শুরু থেকেই অ্যাবসকন্ডিং ছিল, সেই ব্যক্তিকে যদি আরও জিজ্ঞাসাবাদ করা যায় তাহলে পরে নিশ্চয়ই রিমান্ড আদেশ দিতে পারে, আইনে কোনো বাধা নেই। এরা সম্পূর্ণ নির্ভর করছে আদালতের উপর, এবং প্রসিকিউশন যদি চায় অ্যাপ্লিকেশন করতে পারে। রিমান্ডের জন্য আমার সুযোগ আছে, আইনগতভাবে কোনো বাধা কিছু নেই। কোর্টের থেকে একটা অনুমতি নিয়ে তাকে ফার্দার তথ্যের জন্য জিজ্ঞাসা করতে পারে। পুলিশ নূর হোসেনের কাছ থেকে তথ্য নিয়ে নতুন আসামির নামে সম্পূরক চার্জশিট দিতে পারে বলে অভিমত তাদের। চার্জশিট যেটা দেয় সেটার মধ্যে লেখা থাকে যে ভবিষ্যতে যদি কোনো তথ্য পাওয়া যায় তখন সেখানে অধিকতর চার্জশিটও দেওয়া যেতে পারে। ফার্দার ইনভেস্টিগেশন, অধিকতর তদন্তের মাধ্যমে অনেক সময় সঠিক তথ্য বেরিয়ে আসে। অন্যান্য যদি কোনো আসামি থাকে তারা ইনক্লুড হতে পারে, কিন্তু এটা নির্ভর করছে অধিকতর তদন্তের উপরে। দেশের ইতিহাসে অন্যতম আলোচিত 7 খুনের মামলায় আসল অপরাধীদের বিচার না হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে এমন শঙ্কা বিশেষজ্ঞরা।
যায়। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে 7 খুনের মামলার পুনঃতদন্ত প্রধান আসামি নূর হোসেনকে রিমান্ডে নেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জে। রবিবার ঘণ্টাব্যাপী সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। নিহত 7 পরিবারের স্বজনরা সহ মানববন্ধনে অংশ নেয় এলাকার শত শত মানুষ। বক্তারা নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিহত কাউন্সিলর নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি এ সময় অভিযোগ করে বলেন, মামলা থেকে অব্যাহতি পেয়ে নূর হোসেনের 5 সহযোগী আবারও সংগঠিত হয়ে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। একই সঙ্গে হুমকি দিচ্ছে নিহত 7 পরিবারের স্বজনদের। পরে নূর হোসেনের ফাঁসির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এদিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ডক্টর খন্দকার মহিউদ্দিন আবারও জানিয়েছেন, নূর হোসেনকে রিমান্ডে নেয়ার কোনো সুযোগ বা যৌক্তিকতা নেই। নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতির সাথেই তখন ফিরে এসে থাকছে। ঢাকা মেডিকেলে এক নারী চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার, সাথে পাওয়া যায় হাতে লেখা চিরকুট। টি-20 সিরিজ ড্র, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের নাটকীয় জয়। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের পেছনের ডরমিটরি থেকে মিথিলা নামে এক নারী চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ রাত 9:30টার দিকে 6তলা ভবনের নিচতলার একটি রুমের দরজা ভেঙে ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করা হয়। মিথিলা বাংলাদেশ মেডিকেল থেকে ইন্টার্ন শেষ করেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাক্তার মিজানের সঙ্গে 11 মাস আগে বিয়ে হয় মিথিলার। তার বাড়ি কুমিল্লার কান্দিরপাড়ে। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতাধর রাষ্ট্রের জোট G20 এর 10ম শীর্ষ সম্মেলন শুরু হয়েছে তুরস্কের আন্তালিয়া শহরে। এতে সভাপতিত্ব করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। এদিকে সিরীয় সংকট সমাধানে জাতিসংঘের মধ্যস্থতায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় বসবেন বলে জানা গেছে। দুদিনের এই সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে তুরস্কে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ জোটের সদস্য দেশগুলোর নেতারা। তবে প্যারিসে 13 নভেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলার কারণে সম্মেলনে যোগ দিচ্ছেন না ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাদ। এদিকে সম্মেলনের এক ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সৌজন্য বিনিময় করবেন। এবারে ক্লেমন খেলার সংবাদ। প্রাণাপ টি-20 সিরিজ। ব্যাটিংয়ের পর বোলিং ব্যর্থতায় মুঠো থেকে হাত ফসকে গেল বাংলাদেশের আরেকটি জয়। শেষ মুহূর্তে নাটকে রবিবার টাইগারদের 3 উইকেটে হারিয়ে টি-20 সিরিজ ড্র করল জিম্বাবুয়ে। ক্রিকেট দ্য গেম অফ গ্লোরিয়াস আনসার্টেনিটি। তার প্রতিটি পরতে থাকে উত্তেজনা, কখনো জয়ের হাসি, আবার কখনো পরাজয়ের বেদনা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে মেনে নিতে হলো দ্বিতীয়টি। ঘড়ির প্যান্ডেলমের মতো ম্যাচের ভাগ্য শেষ দিকে ঘুরল পরতে। 19তম ওভারের চতুর্থ বল, মুস্তাফিজের কাটারে বিভ্রান্ত জিম্বাবুয়ের ব্যাটসম্যান মাদিভা ক্যাচ দিলেন উইকেটের পেছনে। আউট হয়েও রক্ষা পেলেন নো বলের কল্যাণে। ম্যাচের টার্নিং পয়েন্ট এটি। তাতে মাদিভার ব্যাটেই শেষ হাসি হাসল জিম্বাবুয়ে। শেষ ওভারে প্রয়োজন 18।
প্রথম বলেই আউট ডেঞ্জারম্যান ওয়ালার। জয় প্রায় হাতের মুঠোয়, কিন্তু আগের ওভারে জীবন পাওয়া মাদিভা হাজির নতুন জীবন নিয়ে। পরের 4 বলে নাসির সীমানা ছাড়া 3 বার, 2 বার উড়িয়ে আর 1 বার মাটি কামড়ে পরাজয়ের বিপর্যস্ত জিম্বাবুয়ে শেষ ম্যাচে ছিনিয়ে নিল অসাধারণ এক জয়। অথচ 135 রান রক্ষায় শুরু থেকেই দারুণ সপ্রতিভ টাইগার বোলাররা। নিজের প্রথম ওভারের প্রথম 2 বলেই উইকেট আলামিনের। শুরুতে গেলেন সিকান্দার রাজা, আর পরের বলেই আউট শন উইলিয়ামস। নিজের প্রথম ওভারে উইকেট পেলেন মুস্তাফিজও। সঙ্গে স্পিন সারসিতে প্রতিপক্ষের নাভিশ্বাস তুললেন আরাফাত সানি ও নাসির হোসেন। স্কোরবোর্ডে জিম্বাবুয়ের রান 39। সাজঘরে ফিরে গেছেন অর্ধেক ব্যাটসম্যান। সেখান থেকে বাংলাদেশের জয়টাই ছিল দৃষ্টিসীমায়। ঘুরে দাঁড়ালেন ম্যালকম ওয়ালার ও জংওয়ে। 55 রানের জুটিতে আবারও ম্যাচে ফিরল তারা। দ্বিতীয় স্পেলে এসে আবারও আঘাত আলামিনের। 34 করে ফিরলেন জংওয়ে। ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ বাংলাদেশের, কিন্তু মাশরাফির ভুল সিদ্ধান্তে শেষ ওভারে নাসিরের খরচে বোলিংয়ে যা শেষ হয়েছে হতাশায়। নিয়মিত বোলার না থাকায় শেষ ওভারে চাপ নিতে ব্যর্থ হলেন এই অফ স্পিনার। লুজ বলে সুযোগ করে দিলেন মাদিভাকে নায়ক হওয়ার। এর আগে মিরপুরে টানা দ্বিতীয় টি-20তে টস জিতলেন মাশরাফি। স্লো উইকেটে ব্যাটিংয়ে নেমে শুরুতে ঝড় তোলার চেষ্টা তামিম ইকবালের। 2 ছক্কায় তার ব্যাট থেকে এসেছে 21 রান, কিন্তু দ্রুতই সাজঘরে ফেরেন তিনি। এই ম্যাচে সুযোগ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন ইমরুল কায়েসও। দ্রুত রান তোলায় মনোযোগ দিতে গিয়ে উইকেট দিয়ে এসেছেন মুশফিকও। চতুর্থ উইকেটে এনামুল হক বিজয় ও সাব্বির রহমান যোগ করেন 39। এক প্রান্তে ধরে রাখলেও রানের গতি বাড়াতে ব্যর্থ বিজয়। 47 রানের ইনিংস খেলতে বল খরচ করেছেন 51টি। শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় স্কোর করতে ব্যর্থ টাইগাররা। 9 উইকেটে 135 তুলেই থামে বাংলাদেশ। শেষ পর্যন্ত যা টপকে অন্তত একটি জয়ের সান্ত্বনা নিয়ে দেশে ফিরছে জিম্বাবুয়ে। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব, তবে তার আগে প্যানিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। উন্নয়নের ধারা এগিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। আগামী 3 বছরে $500 কোটি আশ্বাস এডিবির। প্যারিস হামলার 2 দিন পর সিরিয়ায় আইএস জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে ফ্রান্সের বিমান হামলা। ইউরোপের প্রবেশদ্বার বন্ধের আশঙ্কায় শরণার্থীরা। দলীয় প্রতীকে পৌর নির্বাচনের জন্য সংসদে বিল উত্থাপন। কমিশনার বললেন, পাশ হলেই তাফসিল ঘোষণা। সুবিচার চাইলে নূর হোসেনকে এখনো রিমান্ডে নেওয়া যায়, অভিমত আইনজ্ঞদের। সেই সুযোগ নেই আবারও বললেন নারায়ণগঞ্জের এসপি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন, বাংলা লিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।